রূপালী দেবীর বড় বৌমা রজনী এবং দুই ছেলে প্রদীপ ও সুদীপ শহরেই থাকে। গ্রামে রূপালী দেবী এবং তার মেয়ে পিঙ্কি থাকে। উচ্চ মাধ্যমিক পাশ করার পর পিঙ্কি কলেজে পড়াশোনা করার জন্য ফর্ম ফিল আপ করে এবং তার মাকে বলে, মা, আমি এখানকার কলেজে ভর্তি হব না, আমি শহরে ভর্তি হব। 3 বছরের ব্যাপার, এখানে ভর্তি হ বা শহরে ভর্তি হ, সে আর এমন কি, এমনিতেও শহরে পড়াশোনা করে কোনো চাকরি করবি না, 3 বছর পর তোর বিয়ে হয়ে যাবে। উফ মা, তুমিও না, সারাক্ষণ বিয়ে আর বিয়ে। আগে আমি পড়াশোনা শেষ করি, তারপর এইসব নিয়ে ভাববো। এখন আমাকে ভালো করে পড়তে দাও তো। আর এমনিতেও শহরে যখন আমাদের থাকার এত ভালো ব্যবস্থা আছে, মানে আমার দাদা বৌদিরা সবাই ওখানে আছে, তাহলে আমি গিয়ে পড়াশোনা করলে ক্ষতি কি বলতো? ক্ষতি আবার কি, তোর যদি যেতে ইচ্ছে হয় তাহলে তুই চলে যা। আমার তো বাবা এখানেই সবকিছু, আমি তোর সঙ্গে যেতে পারবো না। ঠিক আছে, থাকো তুমি গ্রামে, আজকেই আমি দাদাকে ফোন করব। পিঙ্কি তার বড়দাকে ফোন করে এবং কলেজে ভর্তি হওয়ার কথা বলে। সবকিছু শুনে দাদা বৌদি সবাই খুবই খুশি হয় এবং তাকে গ্রাম থেকে শহরে নিয়ে যায়। দুপুরে খাওয়া দাওয়ার সময় বৌদি রজনী ননদকে আদর করে ভালো মন্দ খাবার খাওয়ায়। বৌদি, আর দিও না, এমনিতেই আমি 2 পিস মাছ খেয়ে নিয়েছি, পেট তো পুরো টাইট হয়ে গেছে, আর একটুকু জায়গা নেই গো। জায়গা নেই বললেই হবে? তুমি আসছো শুনে তোমার দাদা সকাল সকাল বাজার থেকে এসব নিয়ে এসেছে। এখন তুমি যদি এসব না খাও তাহলে কিন্তু তোমার দাদা আমার উপরে খুব রাগ করবে। এতক্ষণ ধরে তো খেলাম, আর কত খাবো বলো তো? শেষে তোমার হাতের খেয়ে খেয়ে এমন মোটা হয়ে যাবো যে আর নড়তেই পারবো না। আচ্ছা ঠিক আছে, ওসব আর খেতে হবে না, ছেড়ে দাও। এখন এটা খাও আর বলো তো কেমন হয়েছে। বৌদি, এটা কি গো? দারুণ খেতে হয়েছে। কোন রাজস্থানী মিষ্টির দোকান থেকে এনেছো বুঝি? না বাবা না, রাজস্থানী মিষ্টি নয়, এটা ড্রাই ফ্রুটের হালুয়া। আসলে তোমার দাদা ছোটদা দুজনেই খাবার পর একটু মিষ্টি জাতীয় জিনিস খেতে চায়। তারপর তুমি আজকে এখানে এসেছো, তাই ভাবলাম একটা স্পেশাল কিছু মিষ্টি তৈরি করি। তোমার ভালো লেগেছে তো? ভালো লেগেছে মানে? আমি তো বুঝতেই পারিনি যে এটা বাড়িতে তৈরি মিষ্টি। বৌদি, তুমি এত সব রকমের রান্না কোথা থেকে শিখেছো গো? সত্যি আমার তো এখন মনে হচ্ছে আমি তোমার কাছে রান্না বান্না শিখে নিলেই আমার অনেক ভালো হবে। কিছু হোক নাই হোক, অন্তত নিজে এত ভালো ভালো রান্না করে খেতে তো পারবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন তোমাকে এত সুনাম করতে হবে না। শান্তি করে খাও, তারপর একটু রেস্ট নিয়ে নাও। কাল থেকে তো আবার কলেজে ক্লাস আছে নাকি? স্বামী, ননদ এবং দেওরের সবসময় এত প্রশংসা পাওয়ার পর রজনীর খুব ভালো লাগে এবং সে প্রত্যেক দিন তাদের জন্য খাওয়ার জন্য নানান ধরনের মিষ্টি তৈরি করত। কয়েকদিন পর রজনীর ছোট দেওরের বিয়ে হয়ে যায়। তারপর তার ছোট জা তার সঙ্গে থাকতে আসে। রাতে খাওয়ার পর রজনী তার ছোট জাকে বলে, বৃষ্টি, আজ তুমি কিছু মিষ্টি জাতীয় জিনিস রান্না করোনি? তুমি তো জানো এরা 2 ভাই মিষ্টি না হলে কেমন করে। দিদি, একে আমি অফিস থেকে টায়ার্ড হয়ে এসেছি, আমি সবার জন্য ডিনার করলাম, তার উপরে আবার মিষ্টি করব, আমার কাছে কি অত সময় আছে? সে আমি তো বুঝতে পারছি, কিন্তু তুমি এদেরকে এসব বোঝাতে পারবে না। এখন যদি তুমি মিষ্টি না করো তাহলে ওরা কিন্তু অশান্তি করবে, বিশেষ করে ছোটদা। মিষ্টি না হলে তো ও একদম চলেই না। দিদি, আমি চিনির কৌটো ঘরে নিয়ে গিয়ে রেখে দিচ্ছি, ওর যদি মিষ্টি খেতে ইচ্ছা হয় তাহলে 1 চামচ চিনি খেয়ে নেবে, আমার দ্বারা এইসব ঝামেলার কাজ হবে না। সেটা আমি বুঝলাম, তবে তুমি যদি এদেরকে বোঝাতে পারো তাহলে বুঝিয়ে নিও। বুঝতে তো এদেরকে হবেই দিদি, সব থেকে বড় কথা হলো চিনি খাওয়া কত ক্ষতিকারক। এখনকার ডাক্তাররা নিজেরাই বলে দেয় যে চিনি বিষের মতো, যত শরীরে চিনি ঢুকবে তত শরীরকে ক্ষতি করবে। বৃষ্টি চলে যাবার পর রজনী মনে মনে বলে, কথাটা কিন্তু বৃষ্টি ভুল কিছু বলেনি। প্রত্যেকদিন খাবার তৈরি করতে যতটা না সময় লাগে তার থেকে বেশি মিষ্টি তৈরি করতে লাগে। আর এরা তো খেতে পেলেই হয়, কার কত কষ্ট হচ্ছে, কার কত সময় নষ্ট হচ্ছে তা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। আমিও তাহলে কাল থেকে আর মিষ্টি কিছু করব না। 2 যা এভাবেই পরের দিন থেকে মিষ্টি তৈরি করবে না বলে সিদ্ধান্ত নেয়, কিন্তু তাতে করে তাদের কিছুই হয় না, কারণ খেতে বসে 2 ছেলে এই মিষ্টির জন্য ঝামেলা শুরু করে। দেখলে তো, আমি তোমাকে বলেছিলাম না এরা সহজ মানুষ নয়। আমার তো মনে হয় এদের মাই এদেরকে মিষ্টি খাইয়ে খাইয়ে এই অভ্যাসটা তৈরি করেছে। তুমি ঠিকই বলেছো দিদি, এবার তো আমাদেরকেই এই ঝামেলাটা পোহাতে হবে, কি আর করা যাবে। এখন আপাতত কিছু একটা মিষ্টি তৈরি করতেই হবে। তুমি এদিকের কাজগুলো করো, আমি না হয় চটপট করে কিছু একটা মিষ্টি তৈরি করে নিচ্ছি। সেদিন রজনী তাড়াহুড়ো করে মিষ্টি তৈরি করে নিয়ে আসে এবং বাড়ির ছেলেদেরকে খেতে দেয়। এরপর 2 যা নিয়ম করে খাবারের পর মিষ্টি জাতীয় জিনিস রান্না করত।
কয়েকদিন পর বৃষ্টি রজনীর কাছে আসে আর বলে, দিদি, মা ফোন করেছিলেন, বললেন উনি নাকি বেশ কিছুদিনের জন্য এখানে বেড়াতে আসছেন। সে কি বাবারে, এবার তো আমাদের আনন্দের দিন শেষ হয়ে গেল। বৃষ্টি, খুব সাবধান। আমার পরীক্ষা তো মোটামুটি শেষ হয়েছে, কারণ আমি পুরনো হয়ে গেছি। এবার কিন্তু তোমার পরীক্ষার দিন শুরু। রজনীর কথা শুনে বৃষ্টি একটু চিন্তায় পড়ে যায়। কয়েকদিন পর রূপালী দেবী তার ছেলেদের সঙ্গে থাকতে শহরে আসেন। দুই বৌমা খুব খাতির করে শাশুড়িকে খাওয়ায়। তখন বড় ছেলে তার বউয়ের হাতের পায়েসের নাম করে এবং বড় বৌমা রান্নাঘরে গিয়ে শাশুড়ির জন্য পায়েস নিয়ে আসে। পায়েস খেয়ে রূপালী দেবী বলেন, পায়েসটা তো মোটামুটি খেতে হয়েছে, ওই যেমন নরমাল হয়। হ্যাঁ, এমন আর কি। তোরাও না এমন করিস যেন বইয়ের হাতে রান্না পেয়ে একেবারে চাঁদ পেয়ে গেছিস। মা যে সারা জীবন রেঁধে রেঁধে খাইয়ে এত বড় করে তুললো, আর দুদিন বইয়ের হাতে রান্না খেয়ে সেসব ভুলে গেলি। ছোট বউ রান্নাঘরে গিয়ে তার বড় যাকে বলে, বৌদি, শাশুড়ি মা তো অন্য ধরনের মানুষ। এত সুন্দর পায়েস খেয়ে মানুষ তো মুখের খাতিরেও ভালো বলে, তা না করে কথা শুনিয়ে দিচ্ছেন। বৃষ্টি, ছাড়ো, আমার এসব শুনে শুনে অভ্যেস হয়ে গেছে। আমি এসব কথাকে কিছু মাইন্ড করি না। এভাবেই আরো কিছুদিন কাটে। দুই বৌমা এভাবেই উঠতে বসতে শাশুড়ির সেবা করতে করতে অস্থির হয়ে যাচ্ছিল। এমনই একদিন রূপালী দেবী এসে বলে, বৌমা, ও বৌমা, শোনো, কাল আমার দাদা বৌদি আর বাচ্চারা সবাই আসছে। ওদের জন্য ভালো মন্দ খাবার রান্না করবে, কেমন? আর শোনো, যাই হোক করে দুটো সবজি আর ভাত করে দিও না যেন। ভালো করে মাংস, কালিয়া, পোলাও এসব করবে। ওদের সামনে যেন আমার মান সম্মানটা বজায় থাকে। আর শোনো, সব থেকে বড় কথা হলো কিছু ভালো জাতীয় মিষ্টি রান্না করবে। রোজকারের মতো ওই হালুয়া আর পায়েস করবে না। মা, আমরা তো রোজ ভালো ভালোই মিষ্টি রান্না করি, কোনোদিনও তো একই জিনিস করি না। থাকবো মা, তুমি আর বড় বৌমা কত নতুন নতুন জিনিস রান্না করো সে আমার ভালোভাবেই জানা আছে। সবজি, ভাত আর মিষ্টির নামে সেই একই জিনিস। ভালো করে শোনো, এইবার একটু ভালো কিছু মিষ্টি রান্না করবে, রসমালাই বা রাজভোগ এই জাতীয় কিছু। আচ্ছা মা, রসমালাই, রাজভোগ বাড়ির তৈরি থেকে তো কিনে নিলেই ভালো হয়। এসব মিষ্টি কেনার স্বাদ বেশি হয়। ব্যাস, আমি তো জানতাম তোমাদের কাছ থেকে এইসব কথাবার্তাই শুনতে হবে। আজ বাইরে থেকে মিষ্টি আনতে বলছো, দুদিন পরে বলবে বাইরে থেকে ভাত তরকারি এসব আনতে। তারপর দিনে দিনে বাড়ির খাবারই উঠে যাবে। শেষে সবাইকে তোমরা বাইরের কেনা খাবার খাওয়াবে আর নিজেরা সারাদিন হাত পা ছড়িয়ে আরাম করবে। মা, এসব কথা কখন বললাম আমি? আমি তো শুধু মিষ্টির ব্যাপারটাই বলছিলাম। দেখো বৌমা, রোদে আমার চুল সাদা হয়নি, সব ধরনের অভিজ্ঞতা আমার আছে। এসব কথা আমাকে শেখাতে এসো না। রূপালী দেবী, দাদা বৌদি এবং বাকিরা এলে দুই বৌমা অনেক যত্ন করে তাদেরকে সমস্ত খাওয়া দাওয়া করায়। সবকিছু ভালোভাবে হয়ে যাবার পর লোকজন বাড়ি ফিরে যায়। এদিকে দুই বৌমা আনন্দে থাকে। এইবার হয়তো তাদের শাশুড়ি তাদের সুনাম করবে। কিন্তু লোকজন চলে যাবার পর শাশুড়ি মা তাদেরকে বলেন, এসব কি বৌমা, আমি তো তোমাদেরকে বলেছিলাম একটু ভালো করে আমার দাদা বৌদির খাতির করবে। তোমরা মাত্র একটাই মিষ্টি তৈরি করে রেখে দিলে। আরে বাবা, অন্তত 3-4 রকমের মিষ্টি তো আজ করতেই পারতে নাকি? ওরা কি ভাবছে বলো তো, যেন তোমাদের ওনাদেরকে খাওয়ানোর কোনো ইচ্ছাই নেই, জোর করে তোমাদেরকে রান্না করতে হয়েছে। কিন্তু মা, আমরা তো সকাল থেকে দুপুর অবধি রান্নাঘরেই ছিলাম, এত কষ্ট করে এত কিছু রান্না করলাম, আর আপনি বলছেন আমরা? তাই নাকি? তাহলে আমার বাপের বাড়ির লোকেরা এসেছে, তার জন্য তোমাদের খুব কষ্ট করতে হয়েছে, তাই তো? এইসব শুনতেই তো বাকি ছিল। দুটো রান্না করে তোমরা এমন করছো যেন পাহাড় উল্টে ফেলেছো। যদি সব সময় এরকম করতে হতো তাহলে কি করতে বলো তো? আরে বাবা, তোমাদের যুগে বাড়িতে লোকজন আসে না, কিন্তু আমরা যখন বৌমা ছিলাম তখন প্রত্যেক দিন বাড়িতে আত্মীয় স্বজন কুটুম লেগেই থাকতো। আর এমন কোনো মানুষ নেই যাদেরকে আমরা পেট ভরে খাইয়ে বাড়ি পাঠাইনি। সারাক্ষণ রান্নাঘরে উনুন চলতো। আমার মতো শাশুড়ি পেয়েছো বলে তোমরা সারাদিন শুয়ে বসে সময় কাটাতে পারছো। আমাদের শাশুড়ির মতো শাশুড়ি পেলে তাহলে তোমরা বুঝতে। শাশুড়ির এসব কথা শুনে দুই বৌমা নিরাশ মনে সেখান থেকে চলে যায়। এরপর আরো কিছুদিন কাটে। রূপালী দেবীর ননদ বিদিশা দেবী তাদের কাছে আসেন। এবারেও দুই বৌমা তাদের পিসি শাশুড়িকে ভালো মন্দ করে খাওয়ায়। খাওয়া দাওয়ার পর বিদিশা দেবী বলেন, বাবা বৌদি, তুমি কিন্তু কপাল গুনে দুটো বৌমা পেয়েছো বটে। সারাদিন চরকির মতো কাজ করে যাচ্ছে, তার উপরে এত সুস্বাদু খাবার খাওয়াচ্ছে।
তোমাদের বাড়িতে এসে না এরকম খাবার খেতে পাবো সেটা আমি কখনো ভাবিনি। আমার কপাল ভালো মানে আমার বাড়িতে এরকম খাবার তো সবসময় হয়। তুমি কি এই প্রথমবার খাচ্ছ নাকি? এরকম খাবার আমি আগে কখনো খাইনি বৌদি, তবে তোমার বাড়িতে এরকম খাবার আমি প্রথমবারই খাচ্ছি। মনে নেই সারা জীবন তুমি আমাদেরকে শুধু একটা সবজি আর ভাত খাইয়েছো। কখনো যদি দাদা কোনো মিষ্টির কথা তুলতো তখন তুমি দোকান থেকে দানাদার কিনে এনে খাইয়ে দিতে। জীবনে তো ঘরে নিজের হাতে কোনো মিষ্টি তৈরি করনি। তখনকার দিন আলাদা ছিল দিদি। তা বলে কি আমি তোমাদেরকে খাওয়াইনি নাকি? এভাবে বলছো কেন? হ্যাঁ বৌদি, খাইয়েছো তো বটে। একবেলা রান্না করে সেই তরকারি 3 বেলা খাইয়েছো। বাপরে বাপ, তোমার এই একবেলার তরকারি 3 বেলা খাবার চোটে আমার বাকি 2 বোন তো কখনোই এখানে আসতে চায় না। আমি তো শুধুমাত্র আমার মেয়ের বিয়ের নিমন্ত্রণ দেব বলেই এসেছি। তবে এসে ভালোই করেছি, এত ভালো ভালো বৌমাদের হাতে সুস্বাদু রান্না খেতে পেয়েছি। এবার তো ভাবছি মাঝে মধ্যেই আসবো। পিসিমা নিশ্চয়ই আসবেন, তবে মা তো আমাদেরকে অন্য কিছুই বলছিলেন। দুই বৌমার কাছে নিজের এইরকম অপমান হচ্ছে দেখে রজনী দেবী আর কোনো কথা বলতে পারেন না। তার আসল সত্যি সবার সামনে চলে আসে এবং তিনি লজ্জায় পড়ে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে গ্রামের বাড়িতে ফিরে আসেন। এদিকে শহরের দুই বউ হাঁপ ছেড়ে বাঁচে। কোয়েল দেবীর স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি তার মেয়ে শিল্পাকে নিয়ে একাই বসবাস করতেন। স্বামীর বিশাল বিষয় সম্পত্তি ও ব্যবসা বাণিজ্য ছিল, তাই কোয়েল দেবী প্রচুর টাকার মালিক। জায়গা জমি, বাড়ি গাড়ি ও 2টো কাপড়ের ফ্যাক্টরি আছে। কোয়েল দেবী এখন একাই সমস্ত ব্যবসা বাণিজ্য দেখাশোনা করেন। এমনই একদিন শিল্পা, মা, আমি বাইরে সব বাচ্চারা খেলছে, তাদের সঙ্গে একটু খেলবো। সারাদিন বাড়িতে বসে বসে বোরিং হয়ে যাচ্ছি, আমার খুব খেলতে ইচ্ছা করছে মা ওদের সঙ্গে। শোনো শিল্পা, তোমার বাড়ির সামনে এত বড় পার্ক করে দেওয়া হয়েছে, ছাদে অত সুন্দর প্রেরণ করে দেওয়া হয়েছে, তুমি সেখানে খেলো। বাইরে এসে বাচ্চাদের সঙ্গে খেলতে হবে কেন? ওরা গরিব, ওদের খেলার জায়গা নেই বলেই ওরা বাইরে এসে খেলছে। মা, আমিও ওদের সঙ্গে খেলবো, আমার ওদের সঙ্গে খেলতে খুব ইচ্ছে করছে। ওরা কি সুন্দর সবাই মিলে একসঙ্গে খেলছে, আমাকে একা একা বাড়িতে খেলতে ভালো লাগে না। এভাবেই শিল্পা বাইরে খেলতে যেতে চাইলে কোয়েল দেবী তাকে বাইরে খেলতে দেয় না। উপরন্তু সবসময় এটা করো না, ওটা করো না, এরকম করো ওরকম করো লেগেই আছে। এইসব শিল্পার আর একটুও ভালো লাগে না। এই বড়লোকি চাল তার কাছে একঘেয়েমি হয়ে উঠেছে, তাই সে এখন নিজেকে একটু পরিবর্তন করতে চায়। এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। দেখতে দেখতে শিল্পা কলেজে ওঠে। এমনই একদিন, মা, আমার কলেজে যাওয়ার সময় হয়ে গেছে, ব্রেকফাস্ট রেডি আছে তো? আজকে আমি গাড়ি করে যাব না, কিন্তু আমি আমার বান্ধবীদের সঙ্গে বাসে করে কলেজে যাব। কি বাসে করে? না না না, বাসে লোকের ভিড়ে ঠাসা, ঘামের গন্ধ, নানান ধরনের জীবাণু আছে। নিজের গাড়ি করে ড্রাইভারকে সঙ্গে নিয়ে চলে যাও, সেটাই সব থেকে উত্তম হবে। নিজে সেফটিতে যাবে, আর আমাদের একটা স্ট্যাটাস আছে তো নাকি? আর তুমি সেটাকে ছেড়ে দিয়ে বাসে করে যাবে, তাই কখনো হয় নাকি? মা, এখন তো আমি বড় হয়ে গেছি, বলো, এখন তো অন্তত আমাকে আমার মতো চলতে দাও। এখনো কি আমি সেই তোমার পুতুলের মতো কথা শুনবো? সেটা সম্ভব নয়। দেখো শিল্পা, আমি যখন তোমাকে একবার বারণ করেছি তখন তুমি বাসে যাবে না। কোয়েল দেবী এভাবে বললে শিল্পা কোয়েল দেবীর কথা অনুযায়ী নিজের গাড়ি করে ড্রাইভারের সঙ্গে কলেজে চলে যায়। শিল্পা মনে মনে ভাবে, কবে যে আমি এই খাঁচা থেকে মুক্তি পাবো কে জানে। এত রেস্ট্রিকশন, এত রেপুটেশনের কথা ভাবতে গেলে আমার জীবনটা তাহলে একঘেয়েমি হয়ে যাবে। আমি একটু নিজের মতন করে বাঁচতে চাই। এভাবেই তার দিন কাটতে থাকে। এরপর শিল্পার কলেজের অয়ন নামের একটি ছেলের সঙ্গে পরিচয় হয়। শিল্পা মনে মনে ভাবে, অয়নকে আমার খুব ভালো লাগে, অয়ন খুব ভালো ভদ্র ছেলে। হ্যাঁ, হয়তো আমাদের মতো অত ধনী নয়, কিন্তু তাতে কি হয়েছে, আমার অয়নকে খুব পছন্দ। আমি তো এরকমই একটা ছেলেকে বিয়ে করতে চাই। আমার আর এই বড়লোক জীবন ভালো লাগছে না। এই বলে শিল্পার সঙ্গে অয়নের বন্ধুত্ব বাড়ে। শিল্পা মনে মনে অয়নকে ভালোবাসে। অয়নও শিল্পাকে পছন্দ করত, কিন্তু শিল্পা অনেক বড়লোক ঘরের মেয়ে বলে সে তার মনের কথা মনেই রেখে দেয়। তাকে ব্যক্ত করার সাহস তার আর হয় না। এরপর একদিন, শিল্পা, আমি চাই তোমার তাড়াতাড়ি কলেজের পড়াশোনাটা শেষ হলে আমার আমেরিকার বান্ধবী তার একমাত্র ছেলে আলবার্টের সঙ্গে তোমার বিয়েটা দিয়ে দেব। আমি ওকে কথা দিয়েছি, তোমার পড়াশোনা কমপ্লিট হলেই আমি তোমার বিয়ে দেব। বিয়ের পর তুমিও আমেরিকাতে শিফট হয়ে যাবে। কিন্তু মা, আমি চাই না ওই বড়লোক ছেলেকে বিয়ে করতে। আমি একটা গরিব ছেলেকে বিয়ে করে সাধারণ জীবনযাপন করতে চাই। আমার এই বড়লোকের জীবন আর ভালো লাগছে না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার সোসাইটিতে একটা নাম আছে, আমরা ধনী পরিবার থেকে বিলং করি, আর তুমি গরিব ছেলেকে বিয়ে করে ওই কুড়ে ঘরে গিয়ে নিজের জীবনটাকে নষ্ট করবে বলছো?
কোয়েল দেবী এভাবে চিৎকার করতে থাকলে শিল্পা তার মায়ের কোনো কথা গ্রাহ্য না করে কলেজে চলে যায়। কিন্তু কলেজে গিয়েও তার মাথায় সেই মায়ের কথাগুলোই ঘুরতে থাকে। শিল্পাকে চিন্তিত দেখে অয়ন শিল্পাকে জিজ্ঞাসা করে, শিল্পা, তোমার কি হয়েছে? তোমাকে দেখে মনে হচ্ছে খুব চিন্তায় আছো। তোমাকে তো এর আগে কখনো এরকম দেখিনি। কি হয়েছে আমায় বলো। আসলে আমার মা একটা বড়লোক বাড়ির ছেলের সঙ্গে আমার বিয়ে দিতে চায়। ছেলে আমেরিকায় থাকে, কিন্তু আমার ওই বড়লোক বাড়ির ছেলেকে বিয়ে করার একটু ইচ্ছা নেই। আবার জানো, বিয়ের পর আমাকে তার সঙ্গে বিদেশে থাকতে হবে। এটা আমি একদম মানতে পারছি না। আমি একটা পরিষ্কার কথা তোমাকে বলে দিতে চাই অয়ন। হ্যাঁ, কি বলছো বলো। আমার সঙ্গে তোমার কি কথা আছে? তুমি কি আমাকে বিয়ে করবে? কারণ আমি একটা সাধারণ ছেলেকে বিয়ে করে সাধারণ জীবন যাপন করতে চাই। আমার আর এই একঘেয়েমি জীবন একদম ভালো লাগছে না। কারোর সঙ্গে মিশতে পারবো না, যেখানে খুশি যেতে পারবো না, সবসময় যেখানেই যাও পার্সোনাল গাড়ি করে যেতে হবে। আমার এসব একদম পছন্দ নয়। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি শিল্পা? আমি তোমাকে বিয়ে করলে তুমি খুশি হবে তো? কিন্তু আমার কি আছে যে আমি তোমাকে বিয়ে করব? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু এই অবস্থায় এই পরিস্থিতিতে তোমাকে আমি কি করে বিয়ে করব? তোমার কাছ থেকে আমি আর কিছু চাই না অয়ন। তুমি যেভাবে রাখবে আমাকে, আমি সেভাবেই থাকবো। তাতেই আমি খুশি। তুমি আমাকে শুধু এই খাঁচা থেকে বের করো, তাহলে আমাকে ওই বিদেশি ছেলেকে আর বিয়ে করতে হবে না, আর বিদেশে গিয়েও থাকতে হবে না। অয়ন শিল্পার কথা শুনে শিল্পাকে আর হাতছাড়া করতে না পেরে মন্দিরে গিয়ে তাকে বিয়ে করে নেয়। এরপর শিল্পা অয়নের হাত ধরে নিজের বাড়িতে নিয়ে যায়। কোয়েল দেবী তাদের দুজনকে দেখে অবাক হয়ে যায়। শিল্পা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এরকম একটা গরিব লম্পট মার্কের ছেলেকে বিয়ে করছো? ওর আছেটা কি? ও তোমাকে কি দিতে পারবে দুঃখ ছাড়া? মা, তুমি যে আমাকে দিতে পারোনি, ও আমাকে তাই দেবে। ও আমাকে স্বাধীনতা দেবে, আমাকে ভালোবাসা দেবে, আমাকে একা একা বাঁচতে শেখাবে। তুমি তো শুধু আমাকে বন্দি করে রেখেছো, নিজের হাতের পুতুল করে রেখেছো। ওই ছেলের কোনো জায়গা নেই আমার ঘরে। তুমি এক্ষুনি এই ছেলেকে নিয়ে আমার ঘর থেকে চলে যাও। কত ধানে কত চাল তখনই বোঝা যাবে। ওইসব ভালোবাসে না দুদিনের, তারপর দারিদ্রতা যখন দরজায় এসে কড়া নাড়বে, তখন যে কি অবস্থা হবে তখন তুমি বুঝতে পারবে। আর হ্যাঁ, তখন তুমি আমার কাছেই ফিরে আসবে, এ কথাটা আমার মনে রেখো। মা, আমি অল্পতেই সন্তুষ্ট। আমাকে অয়ন যেমন করে রাখবে আমি তেমনই থাকবো। কোনোদিনও আমি তোমার দরজায় আসবো না। হ্যাঁ, কিন্তু তোমার যদি কোনোদিন আমার কথা মনে পড়ে, তাহলে তুমি কিন্তু আমার সঙ্গে দেখা করতে যেও। আমি এই বাড়িতে আর কখনোই ফিরবো না। এই বলে শিল্পা অয়নের হাত ধরে শ্বশুর বাড়িতে চলে যায়। সেখানে শিল্পাকে তার শাশুড়ি ও ননদ আদর যত্ন করে বরণ করে নেয়। অয়নের বোন সবসময় শিল্পার কাছাকাছি থাকে। আর অয়নের মা শম্পা দেবীও শিল্পাকে খুবই ভালোবাসতেন। শিল্পা শ্বশুর বাড়িতে বেশ হাসি খুশিতেই থাকতে শুরু করে। এভাবেই দিন কাটতে থাকে। বেশ কয়েক মাস হয়ে গেলে কোয়েল দেবী একা একা ঘরে থেকে থেকে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। এই একা একা এত বড় বাড়িতে আমার আর ভালো লাগছে না। শরীরটাও খুব অসুস্থ হয়ে পড়ছে। আমার শিল্পা যদি আমার কাছে থাকতো, তাহলে আমার আর এই অবস্থা হতো না। কাজের লোকেদের নিয়ে কতদিনই আর থাকবো। শিল্পা কেমন আছে কে জানে। একবার ফোন করে দেখি, ওর কথা আমার খুব মনে পড়ছে। কোয়েল দেবী তারপর শিল্পাকে ফোন লাগায়। শিল্পা তাড়াতাড়ি ফোনটা তোলে। হ্যালো মা, তুমি কেমন আছো? তোমার গলার স্বর এরকম ভাঙা ভাঙা লাগছে কেন? তোমার কি শরীর খারাপ? কি হয়েছে মা তোমার? শিল্পা, তুমি নিশ্চয়ই ওখানে ভালো নেই। আমি যেটা অনুভব করতে পারছি, কারণ এখানে অনেক সুযোগ সুবিধা, ওখানে তো সেরকম কিছুই নেই। তাই তোমাকে বলছি মা, তোমার এখনো সময় আছে। তুমি আমার কাছে ফিরে এসো। আমি এখানে একা একা অসুস্থ হয়ে পড়ছি। তুমি চলে এসো মা আমার কাছে। আমি তোমার আরো ভালো জায়গায় বিয়ে দেব। মা, এটা তোমার ভুল ধারণা। আমি এখানে খুব ভালো আছি। আমাকে সবাই এখানে খুব ভালোবাসে। হ্যাঁ, হয়তো ওখানের মতো সুযোগ সুবিধা এখানে নেই, কিন্তু আমার কোনো দিকের অসুবিধাও হয় না। তুমি যদি আর একবার এরকম কথা বলো, তাহলে আমি এক্ষুনি ফোন রেখে দেব। মা, মাথা ঠান্ডা করে শোন আমার কথাটা একবার। কোয়েল দেবী এভাবে বললে শিল্পা রাগে ফোন রেখে দেয়। তবুও কোয়েল দেবীর মন মানে না। সে শিল্পার বান্ধবীদের কাছ থেকে শিল্পার অ্যাড্রেস নিয়ে শিল্পার শ্বশুরবাড়িতে এসে পৌঁছায়। কোয়েল দেবী এসে দেখে শিল্পা ও তার ননদ উঠানে খেলছে। শাশুড়ি শম্পা দেবী শিল্পা ও তার ননদের গালে খাইয়ে দিচ্ছে। কোয়েল দেবীর এইসব দেখে আনন্দে চোখ ভরে যায়। তারপর শিল্পার হঠাৎই তার মায়ের দিকে চোখ পড়ে। আরে মা, তুমি এখানে? এসো এসো এসো। তুমি এভাবে এখানে আসবে আমি ভাবতেও পারিনি। কেমন আছো মা? এক মিনিট দাঁড়াও। শাশুড়ি মা, বাক্স থেকে নতুন বেডশিটটা বের করে নিয়ে আসুন তো, আমার মা এসেছে। আর অয়ন, তুমি বাজারে গিয়ে চটপট করে কফি কিনে নিয়ে এসো। আমার মা খুব ধনী তো, তাই চা খায় না। আমি মাকে চা দিতে পারবো না। চট করে গিয়ে কফিটা নিয়ে এসো। কোয়েল দেবীর শিল্পার এই আনন্দ দেখে বুক ভরে যায়। শিল্পা যথেষ্ট আনন্দে আছে, শ্বশুর বাড়িতে হাসি খুশিতে আছে। সত্যি শিল্পাকে সবাই ওখানে খুবই ভালোবাসে। আমার এসব আর কিছু লাগবে না রে মা।
আমি তোকে একটু গলায় জড়িয়ে ধরবো? আমার খুব তোকে গলায় জড়িয়ে ধরতে ইচ্ছা করছে। সত্যি আমি দেখে খুব অবাক হয়ে যাচ্ছি যে তুই এখানে এতটা সুখে আছিস। আমি তোকে সত্যি কোনোদিনও সুখ দিতে পারিনি, আজ তোকে দেখে আমার বুক ভরে গেল। আমার জন্য এত বাড়াবাড়ি করার কোনো দরকার নেই রে মা, আমাকে তুই যা দিবি আমি তাই খাবো। মা, তোমার শরীর অসুস্থ, তোমাকে যেন কেমন শুকনো মনে হচ্ছে। এখানে বসে চুপ করে। আজকে আমার এই গরিব শ্বশুর বাড়িতে তুমি খাওয়া দাওয়া করে বাড়ি যাবে। এখানে আপনার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। আপনার একাকিত্বের জন্য আপনি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছেন, আর এখানে আপনি আপনার মেয়ের সঙ্গে সারাদিন কথাবার্তা বলবেন, হাসি খুশিতে থাকবেন, দেখবেন আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন। দেখবেন আপনার এখানে অসুবিধার কোনো ত্রুটিই হবে না। কোয়েল দেবী অয়নের কথা শুনে খুবই খুশি হয়ে যায়। ও এখন থেকে কোয়েল দেবী তার বিলাসবহুল ঘরবাড়ি ছেড়ে শিল্পা ও তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গেই থাকতে শুরু করে।